যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, 2 দিন পর পরই বলে আসতেছি, খেয়ে ফেলবো, লিস্টিং করছি, কারা কারা করেছে, একজনও বাঁচতে পারবেন। আপনি আমি আজকে একজনের বিরুদ্ধে, আপনি আর আমার বিরুদ্ধে যেই কজন আছে, যারা যারা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যারা পুলিশে এখন বিভিন্ন বড় বড় পদে এসে, কেউ কি বেঁচে আসতে পারবে এখান থেকে? যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, আপনার মনে হয় একজন বাঁচতে পারবেন? আগে তো নিজের জীবন বাঁচাবেন, এরপরে লুটপাট করেন, গুপ্ত সুপ্ত বালছাল নিয়ে মারামারি করেন, যেটা পরে করেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এটা বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন। 20 তারিখ, এই 20 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে, তারপরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তো আমি যতটুকু জেনেছিলাম, ওই দিন ভেতরে আমার যতটুকু সোর্স আছে তারা বলছে, ভাই খুব টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মনে হয় খুব উপরের লেভেলের, এরকম 2-1 জন ছাড়া বোধ হয় আর অন্য তেমন কেউ জানে না। আমি এরপরে জানার চেষ্টা করলাম। এর মাঝখানে 23 তারিখে একটা নিউজ দেখলাম। 23 তারিখে নিউজটা করেছেন ভারতীয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে চন্দন নন্দী। চন্দন নন্দী 23 তারিখে নিউজে বলেছেন যে বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট মেনি এয়ারম্যান ফর লিঙ্কস উইথ তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। আচ্ছা, এই নিউজের ভিতরে তিনি বিস্তারিত লিখে দিয়েছেন কি হয়েছে ওই রাতে, তারপরে এর আগে পরে কি ঘটছে সেনা বিমান বাহিনীর ভেতরে, তেহরিকি তালিবানের কি বিশাল বিস্তৃতি ঘটেছে, কতজন সেখানে ট্রেন আপ হয়েছে, কতজনকে, 2 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, আরো 10 জন পালিয়েছে, সব বিস্তারিত বলে দিচ্ছে। অথচ সে তার এই খবরের ভেতরেই বলছে যে BF headquarters in Dhaka has shied away from even acknowledging the raids and consequent arrest, detention and escapes. মানে ওর খবর, ওর এটার ভিতরে আপনারা নর্থ ওয়েস্টের ওই পোর্টালে গেলে তারপরে দেখতে পারবেন, ওর খবরের ভেতরেই বলছে যে BF হেডকোয়ার্টার্স মানে বাংলাদেশ এয়ারফোর্সের হেডকোয়ার্টার্স এই ঘটনা নিয়ে শেড হয়ে তারা অ্যাকনোলেজিংও করছে না অ্যাবাউট কোনটা, অ্যারেস্ট, ডিটেনশন এবং এসকেপ। এই রেড দেওয়ার পরে যে যা ঘটেছে সেই কনসিকুয়েন্ট তারা প্রকাশ করে নাই, সে নিজে বলছে। অথচ তিনি জেনে গিয়েছেন, তিনি জানলেন কিভাবে? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীর, এই সেনাবাহিনীর কোনো কিছু হওয়ার আগেই এই নর্থ ওয়েস্টের কাছে চলে যায়, এই চন্দন নন্দীর কাছে। চন্দন নন্দী মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মুখপাত্রের মতো আচরণ করে, ওখান থেকে যেসব সূত্রে খবর টবর পায় এগুলোই সে মূলতই করে। তার খবরের একটা বিরাট অংশ জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ওয়াকার পাত দিলেও ওই গন্ধ পায়, এরকম অবস্থা। তো উনি কিভাবে জানলেন? BF এয়ারফোর্স হেডকোয়ার্টার এটা বলেন, সে নিজে বলছে তারা নিজেরাই মুখ খোলে নাই এই কারা কি হয়েছে, রেডের পরে কাদেরকে ধরা হয়েছে, কি করা। অথচ সে সংখ্যা বলে দিচ্ছে যে 10 জনকে, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে, 9 জন বা 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে, আরো 9-10 জন পালিয়েছে, সেসব বলে দিচ্ছে। কিভাবে জানলো? এবার আসেন, বাংলাদেশের একজন, আমি চন্দন নন্দীর এখানে আরেকবার আসতে হবে, তার আগে বাংলাদেশের একজন সাংবাদিক আছেন জুলকারনাইন সায়ের খান সামি ভাই। সামি ভাই ওই ঠিক ওইটার পরপরই তিনি একটা পোস্ট করেছেন। তিনার পোস্টটা হচ্ছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এমন কিছু ক্ষতি সাধন করেছে যা অবর্ণনীয়। বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে এক প্রকার ফ্রি রাইড দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরে এমন এক ঘুণপোকার চাষ তারা করার চেষ্টা করেছে, যখন তার সামনে আসবে তখন তাদের প্রতি ঘৃণায় আপনার মন বিষিয়ে উঠবে। এটা বললে আপনি পুরোপুরি বুঝবেন না কি বুঝাইতে চাচ্ছেন উনি। ওইখানে ওই পোস্টে একটা পিন কমেন্ট পাঠিয়েছেন। তো আমাকে পোস্টটা যিনি পাঠিয়েছেন, পাঠানোর পর আমার, ভাই কি হয়েছে, এটা কি লিখছে, ঠিকই তো আছে। পরে উনি আমার একটা পোস্টে পিন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার পাঠাইলো। সেখানে লিখেছেন, আপাতত
এতটুকুই জানতে পারি যে অনতিবিলম্বে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল কিছুদিনের জন্য হলেও স্থগিত করা অতীব জরুরি। এইটাই হচ্ছে গিয়ে মূল পয়েন্ট, যে পাকিস্তান এখানে কোত্থেকে আসলো, তেহরিকে তালিবান পাকিস্তান কারা, চন্দন নন্দীর কাছে খবর কেমনে গেল, সেই খবর ওই দিনই আবার নবনীতা চৌধুরীর কাছেও গেল। নবনীতা চৌধুরীও কিন্তু এই চন্দন নন্দীর এইটারই মূলত উনি বাংলায় ট্রান্সলেট করে উনি একটা ভিডিও বানিয়েছেন। এবার আসেন বুঝি আমরা। বুঝতে হলে আমাকে আবারও সেই চন্দন নন্দীর ওই পোস্টে যাইতে হবে। আচ্ছা, চন্দন নন্দী দুইটা নিউজ করেছে, একটা 23 তারিখ আর একটা 26 তারিখে, 2 দিন আগে। আচ্ছা, তিনি একটা কথা বলেছেন যে দ্য ইনফরমেশন রিলেটেড টু দ্য টিটিপি, মানে ওই তেহরিক তালিবান পাকিস্তান, যেটা নেটওয়ার্ক অ্যামাং BF personally spread after Pakistani authorities informed Bangladeshi officials. পাকিস্তানি অথরিটিজ মানে হয় গোয়েন্দা সংস্থা বা সরকার বা দূতাবাস, কোনো একটা পক্ষ বাংলাদেশ এয়ারফোর্সকে জানিয়েছে, অফিসিয়ালসদেরকে জানিয়েছে, পাকিস্তানের সরকার জানাইলো। বুঝেন, কিন্তু খুব হিসাব করে বুঝেন। পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে জানাইলো তেহরিকি তালিবান পাকিস্তানের লোক তোমার এয়ারফোর্সের ভেতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। আচ্ছা, জুলকারনাইন সামি বলল যে পাকিস্তানের সাথে প্লেন যোগাযোগ তাড়াতাড়ি বন্ধ করো। আচ্ছা, পাকিস্তান থেকে তাহরিকে তালিবানের পাকিস্তানের তাহলে বাংলাদেশে যে এয়ারপোর্ট এটা বন্ধ করার মানে কি? মানে হচ্ছে যে বন্ধ করলে এই যে ডিরেক্ট ফ্লাইটে তাড়াতাড়ি সব তাহরিকে তালিবান পাকিস্তানের লোকজন বাংলাদেশে আসতেছে, এই জন্য উনি চান তাড়াতাড়ি পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ বন্ধ হোক। এইটুকু বুঝেন যে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রের বিরোধী একটা জঙ্গি সংগঠন। এই যে মাঝে মধ্যে বোমা টোমা ফুটায়, এরা ফুটায়, এরা ওদের বিরোধী। যেই কারণে পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে বলেছে যে তোমরা তাড়াতাড়ি তৎপর হও, এই তেহরিকে তালিবান পাকিস্তান এটা রয়ের সংগঠন, এরা তোমাদের ভেতরে ঢুকেছে। এইবার কোশ্চেন হচ্ছে, তেহরিকে তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পাঠিয়েছে? এইটা হচ্ছে গিয়ে মূল বিষয়। এটা বুঝলে বুঝতে পারবেন যে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনারা এই ওর আর্টিকেলটা পড়লেই সব দেখতে পারবেন। সেখানে 6 মাসেরও বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাংয়ে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিকে তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢোকানো হয়েছে, মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুইজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ টাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইনডেমনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম মানুষ, যেসব দানায় পানায় বুঝে না। বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্ট্রেট কাট বের করে। এগুলো আপনার এই যে প্রণব মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে নেই, না মানাতে কি হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনলো, শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে, কি চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনারা।
ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটার প্রমাণ কি? 111-এর মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হইলো না? আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএল এর খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, এইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে উপরে, যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে, ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তো তার হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে, বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন? আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওইদিকে ফাইট করছে, আর এই দিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপরে করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত গোপন ও জরুরি গোপনীয়। এটা দিয়েছে 23 এপ্রিল। ওই যে তারিখ মনে আছে, যেই 23 এপ্রিল চন্দন নন্দী আপনার নিউজ করলো, সেই 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার এটা দিল। ওই পরের দিনই আবার জুলকারনাইন স্বামী ভাইও এটা নিয়ে করলো। ওই দিনই আবার নবনীতা চৌধুরীও নিউজ করলো। সবগুলোর একসাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। এখন পুলিশের বিষয়টা আমি এখনো স্পষ্ট না। পুলিশ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন, তো এই নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটা কি ইসলামী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাকি কোনটা, এটাই না। এখন যদি পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য এটা একটা কৌশল হয়ে থাকে তাহলে ভালো। বাট আমি সরকারের সব পর্যায়কে একটা জিনিস বলবো, সিটিটিসির যিনি আছেন প্রধান, এই মাল কিন্তু রয়ের মাল। অতএব তার এখানে আবার তার আলোচনাও কয়দিন ধরে হচ্ছে, সে তার বক্তব্যের প্রেক্ষিতে বা তার তথ্যের প্রেক্ষিতে যদি এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠনের হামলার নাশকতার এই আওয়ামী লীগের মতো যদি ছক সাজানোর কথা বলে থাকেন, তাইলে কিন্তু বিপদে বিএনপি আরেকবার পড়বেন। আপনারা আব্দুর রহমান
বাংলা ভাই, এই খালেদা জিয়া তাদেরকে বিচার করেছে, এই খালেদা জিয়ার সব জঙ্গিদেরকে ধরেছে, অথচ সেই জঙ্গির সব আপনার কনসিকুয়েন্স পোহাইতে হয়েছে কাদেরকে? এই তারেক রহমান আর খালেদা জিয়াকে। বিএনপি এখন পর্যন্ত আমেরিকায় নিষিদ্ধ আপনার জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তো আপনাদের যদি নাকি এখন এই মুহূর্তে যদি এই জঙ্গিদের নাম দিয়ে যদি আপনারা অভিযান পরিচালনাও করেন, না করে যদি সেইটারে নির্মূল করেন, এটা যদি অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আমরা এটা মেনে নিলাম এই দেশে জঙ্গি আছে এবং আমরা জঙ্গি মারছি, এটাও কিন্তু আপনাদের বুমেরাং হবে। মানুষ জানবে, পৃথিবীর অন্য দেশগুলো, বিদেশিরা জানবে যে বাংলাদেশে এই যে এতদিন ভালো ছিল, এখন তারেক রহমান আসার পরে এই যে জঙ্গি আবার বেড়ে গিয়েছে। সো আপনাকে সরাসরি স্বীকার করতে হবে তারেক রহমান যে আপনার শত্রু কারা। এই টিটিপির নামে এই দেশে আপনাকে হত্যা করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই করেছে, এটা পৃথিবীকে জানাইতে হবে।